শোন ইমরান, প্রথমত মস্ত বড় ভুল করেছিস নিজের মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে। আর এরই জন্য দেশে আসার পরও রেগে তোর সাথে কোনো যোগাযোগ করিনি আমি। পরে যখন শুনলাম মেয়েটা আর কেউ নয়, আমাদের মিনহাজের মেয়ে, তখন তোর প্রতি ঘৃণায় গা জ্বলে যাচ্ছিল আমার। বন্ধুর মেয়ের দিকে নজর দিলি, শালা পারভাট। কায়েস না বললে সেদিন তোর ফোনটা রিসিভই করতাম না। আর এখন কি করছিস? এই ইনোসেন্ট, এই সহজ সরল মেয়েটাকে বোকা বানিয়ে সত্যটা লুকাচ্ছিস। ফয়সালের চেঁচিয়ে বলল প্রতিটি কথা। মিনহাজ অবাক চোখে তাকিয়ে ইমরানকে প্রশ্ন করল। কি করেছিস তুই ইমরান? আমার মোনাকে বোকা বানাচ্ছিস মানে? মেয়েটা তুই বলতে অজ্ঞান, তুই কি আবার কাকন? মিনহাজ আমাকে ফয়সাল পারভাট বলাতেও আমি গায়ে লাগাইনি। তুই কিভাবে আমাকে আবার কাকনের কথা বলছিস? ফয়সাল, তুই আমাকে যা ইচ্ছে বল, তবে সত্যিটা আমি চাই না মোনালিসা জানুক। জীবনে অনেক সত্যি তো গোপন রাখি আমরা, এই একটা সত্যি না হয় শেষবারের মতো রাখবো। মিনহাজ, সত্যি শোনার পর তুই যদি বলিস মোনালিসাকে জানাতে, তাহলে জানাবো, সিদ্ধান্ত তোর। বাঁচতে চাই এবার আমি। কি সত্যি? মনিরের খণ্ডিত লাশের কারণ আমি। আইরিন আপা বুসান আপার সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ ছিল মনির। আইরিন আপা বাঁচলেও বুসান আপা তো আমাদের ছেড়ে চলে গিয়েছে। লিয়ার কিডন্যাপের রিজন ছিল মনির। হাতের সামনে পেয়ে ওকে 12 টুকরা করেছিলাম। বুসান আপার সুন্দর চেহারার ক্ষতবিক্ষত ভয়ঙ্কর রূপটা চোখের সামনে ভাসছিল। সেই পারফিউম রহস্য আমার উপর হামলা করেছিল মনিরের দলের লোকেরা। ওরা এখনও জানে না মনির বেঁচে নেই। আমার আর মোনালিসার বিয়ের দিন বিকালে আমি আরেকটি অঘটন ঘটিয়েছি। সেদিন মনিরের লোক মোনালিসার ওপরও হামলা করেছিল নীলক্ষেতে। মোনালিসা জানে কাকন করিয়েছে। আমি তার ভুল ভাঙিনি। আমি চাই না আমার মোনালিসা জানুক আমি একটা খুনি। মুখে হাত দিয়ে চোখ বুজে বসে আছে। চোখ খুলে 2টা লাইন বলল। মাত্র 12 টুকরা করলি, জ্বালিয়ে দিলি না কেন? বুসান আপা এখনো আমার চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে হাতে চিকেনের প্লেট দিয়ে বলবে, নে ভাই স্বামী। ইমন, মিনহাজ, দেখার আগে খা, লেগ পিসটা তোর জন্য বাঁচায় রাখছি। বাদ দে সব, যে যাওয়ার সে চলে গিয়েছে। আমি ভুলে যেতে চাই আমার বোনের এই নৃশংস চেহারা। আমার বুসান আপা সবচেয়ে সুন্দরী। আমার মনে হয় ইমরান, সময় হলে ভাবিকে জানায় দিস। তুই কি আমার চেয়েও বড় গুন্ডা? নবনীর কাছে কিছু লুকাতে পেরেছিস? ইমরান মুচকি একটা হাসি দিয়ে কায়েসের কথায় প্রতিউত্তর দেয়। নবনী ভাবি মহিষী নারী। কায়েস, যুগে যুগে একবার জন্মায়। তুই ক্ষমার অযোগ্য ছিলি। এরপরে দেখ 2 সন্তানের বাবা। একটু থেমে বলে, কিন্তু আমি পারভাট না ফয়সাল। আমার মেয়ের সবচেয়ে বড় সুরক্ষা ইমরান, এভাবে বলিস না তোরা। আমার মেয়ের জামাইয়ের ক্যারেক্টার সার্টিফিকেট আমি দিচ্ছি, ওর দোষ নেই। আমার মেয়েটা ওর জন্য পাগল হয়েছিল। 4 দেয়ালের মাঝেই শেষ হলো এসব কথা। যদি সঠিক সময় আসে সব জানাবে প্রেয়সীকে। সব রহস্যের উদ্ঘাটন হয় না, আড়ালেই থাকে কিছু রহস্য। হাতে সুপের বাটি নিয়ে পেছন পেছন ঘুরছে ইমরান। সে বুঝতে পারছে না মোনার সারা ঘরে পায়চারি করার কারণ। মেয়েটা ঘুমাচ্ছে, ভেবেছিল এই সুযোগে মোনাকে খাইয়ে দিয়ে ফ্রেশ হয়ে অফিসে যাবে, কিন্তু কিছুই করতে পারছে না। মোনা নাকানি চুবানি খাওয়াচ্ছে রুমে হাঁটিয়ে। মোনালিসা, এমন করছো কেন? চুপ করে বসো। ওশান উঠে যাবে একটু পর। আমি গোসল করে নামাজ পড়বো তো ফেইরি কুইন। কেন আপনি আমাকে আগের মতো ভালোবাসেন না, আদর করেন না, কাছে আসেন না, সারাদিন শুধু খাও খাও খাও? ইমরানের রাগ বেড়েই চলেছে। হাসপাতাল থেকে আসার পরপরই এই ঘ্যান ঘ্যান। আজ 15 দিন জ্বালিয়ে মারছে এই মেয়ে। বকলে কেঁদে দেয়, সুন্দর করে কথা বললে মাথায় চড়া দিয়ে বসে, মুড সুইং করছে। এমনিতেই নাচুনি বুড়ি, তার ওপর ঢোলের বাড়ি। উদ্ভট সব আবদার করে, আইসক্রিম খাবে, ফুচকা খাবে, বার্গার খাবে। সব রাতে 1টা-1:30টায় খাবে। পুরো ফ্রিজ ভর্তি খাবার, কিন্তু এখন সে এসব খাবে না। এখন তার লং ড্রাইভে যেতে মন চাইছে। ইমরান নিজেকে সংযত করে বেডে বসে, এক হাতে টেনে কোলে বসায়। সুইটার শোনো, আমরা লং ড্রাইভে যাব তো হানিমুনে যাব, তোমাকে আদর করব, কিন্তু একটা সমস্যা হয়েছে যে। ইমরানের গলা জড়িয়ে মনোযোগ দিয়ে বলল। কি সমস্যা ইমরান সাহেব? এখনো বাইরে অনেক শত্রু না আমাদের, আবার যদি আমাকে উঠিয়ে নিয়ে যায়? মোনা এবার বেশ চিন্তিত হয়ে বলল। না না, যাব না, থাক। আমি আপনি দুজন সুস্থ হলে আমরা বাসায় হানিমুন করব, কেমন? আগে আপনার সুস্থতা। এখন পেটে ব্যথা আছে, আমি ঔষধ লাগিয়ে দেব, কেমন? একদম। এই তো সুইট ফেরি আমার, তুমি সুস্থ হলে
বাসায় করব হানিমুন। তোমার স্যুপ খাওয়া শেষ, এখন কি এই প্রজার জন্য একটু সেবা করে মহারানী এক কাপ কফি এনে দিতে পারবে? তখনই দরজা দিয়ে ঈশান ঢুকলো। আজও এই ছেলে বোকার মতো ঢুকে পড়ল পারমিশন না নিয়ে। মাকে বাবার কোলে দেখে কিছুটা লজ্জা পেয়ে ঘুরে গেল। মোনাও লজ্জা পেয়ে দাঁড়িয়ে গেল। কফি আনতে রুম থেকে বেরিয়ে গেল। বাবা, এই ঝাঁসির রানী তোমার কাছে আসলে এমন মিনি বিড়াল হয়ে যায় কেন? কি জাদু করো বলো তো? আমার সামনে তো পুরো ওয়ান্ডার ওম্যানের ভূমিকা পালন করে। মেবি দিস ইজ কল্ড পাওয়ার অফ হাজব্যান্ড লাভ। ইমরান হাসে, ছেলেকে কাঁধে চাপড় মেরে বলে, বেটা আমার কাছ থেকে কিছু শিখে নে, না হলে লুকিয়ে চুরিয়ে যে প্রেম করি সেটা যদি মা টের পায় দেখবি কি করে। সুযোগ পেলে মাকে জানাইস, আমাকে জানানো লাগবে না। মেয়েটা আমারও পছন্দ হয়েছে। বাবা, তুমি গোয়েন্দাগিরি করছো আমার পেছনে। তবে তোমার ছেলের জন্য ওই মেয়ে, তোমার জন্য না। এক চট দিব ফাজিল, তোর জন্যই বলছি। সুযোগ পেলে ছেলেও খোঁচা দেয় অল্প বয়সী মেয়ে বিয়ে করাতে। সরি পাপা, ইউ অ্যান্ড মা বোথ মেক মাই ওয়ার্ল্ড বিউটিফুল। ধন্যবাদ পাপা, মাকে আমার কাছে এনে দেওয়ার জন্য। মোনালিসা জি। যাবে? কোথায়? জানতে হবে না, চলো। এতক্ষণ ছাদে বসে রাতের আকাশের তারা দেখছিল দুজন। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাত 11টা। অনেকদিন পর নিজেরা একান্তে সময় কাটাচ্ছে। ইমরান অফিস মিটিং এসব নিয়ে ব্যস্ত। মোনাও নতুন প্রজেক্টে হাত দিয়েছে, সাথে ছেলে মেয়ে ভার্সিটি এক্সাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। ইমরান মোনার হাত ধরে টেনে সিঁড়ি বেয়ে ঈশানের রুমের সামনে আসলো। ঈশানের দরজায় কড়া নাড়লে মোনা বকা দিয়ে বলল, ছেলেটা ঘুমোচ্ছে ইমরান সাহেব, কেন জাগাচ্ছেন? ছেলেকেও নিবেন সাথে? তোমার ছেলে ঘুমায় না, জেগে জেগে প্রেম করে। মনে মনে বললেও মুখে প্রকাশ করল না ইমরান। এই কথা বলে রাতের মিষ্টি সময়টা নষ্ট সে করবে না। আরেকবার কড়া নাড়তেই ঈশান চোখ কচলাতে কচলাতে দরজা খুলল। মোনা ইমরানকে আবার ধমকে বলল, আরে বাবাটা ঘুমোচ্ছিল, কি সুন্দর, জাগালেন কেন? ইমরান ছেলের দিকে কটমট দৃষ্টিতে বলে, আব্বাজান, আপনি নাটক বন্ধ করেন। ঘুমান নাই যে সেটা জানি, আপনার বাইকের চাবিটা দেন। ঈশান চোখ বড় বড় করে বাবার দিকে চেয়ে আছে। যে বাবা বাইক কিনে দেবে না বলে এক পায়ে খাড়া ছিল, সে আজ বাইকের চাবি চাচ্ছে। আচ্ছা, বাইকটা বেচে দিবে না তো? ঈশান থতমত খেয়ে বলে, নাই বাইক, চাবি নাই, চোরে নিয়ে গিয়েছে। চুপ বেটা, কার সাথে ধাপ্পা মারিস? চাবি দেই তোর বাইক বেচবো না আব্বা, তোমার মাকে নিয়ে একটু চন্দ্রবিলাস করে আসবো। তুমি একটু বোনের খেয়াল রাখতে পারবে? বাহ, আর কি লাগে। যাক না তার আনরোমান্টিক বাপটা মাকে সময় দিতে। এই সুযোগে সে বোনের পাশে থাকবে রক্ষক হিসেবে। ঈশান সারাক্ষণ বোনের সাথে ঘেঁষে গত 6 মাসেও বোনটা হয়েছে ঈশানের ন্যাওটা। সুযোগ পেলে ঈশানের বুকে ঘুমাবে, ঈশানের হাতে খাবে। ঈশান ইমরানের হাতে বাইকের চাবি দিয়ে বাবা মায়ের রুমে চলে গেল। দৌড়ে গিয়ে দোলনা থেকে বোনকে তুলে কোলে নিয়ে খাটে শুয়ে পড়ল। ইমরান মোনা যাওয়ার আগে কি মনে করে ঘরে উকি দিল। এত মনোরম একটা দৃশ্য দেখল। ঈশান ওশানকে বুকের ওপর শুয়ে ঘুমাচ্ছে। মেয়ে তাদের পরম যত্নে ভাইয়ের বুকে ঘুমায়। চোখ জুড়িয়ে যায়, মন শীতল হয়। মোনার দিকে তাকিয়ে বলে, মোনালিসা, আর কিচ্ছু চাওয়ার নেই, আমাদের অনুপস্থিতিতে ঈশান সামলে নিবে। ইমরান সাহেব, আপনার অবর্তমানে ঈশান আমার ঢাল ছিল। ছেলেটা আবার বাচ্চা হয়ে গেল, কিন্তু সেই সময়টাতে আমি আপনাকে দেখেছি ওর মাঝে। ইমরান হাসে। মোনার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামে। মোনাকে নিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে। মোনাকে পেছনে বসিয়ে এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে হেলমেট পরিয়ে দেয়, নিজেরটাও পরে নেয়। বাইক স্টার্ট দেয়। বাতাসের গতিতে ছুটে যাচ্ছে বাইক। গন্তব্য মোনার অজানা। অনেকদিন পর ইমরান প্রশান্ত হয়েছে। এখন চিন্তাটা কমেছে। কায়েশ চলে যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে দিয়ে গেছে। ফয়সাল নিজের কাজে ব্যস্ত। সবাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেদিন রাতে মিনহাজ ফোন দিয়ে বলেছিল মোনাকে জানাতে। স্বামী স্ত্রীর মধ্যে অজানা কিছু না থাকাই ভালো। আজ ইমরান সিদ্ধান্ত নিয়েছে সব মোনাকে জানাবে। মনের মধ্যে অনেক ভয়। বাইক থামে নদীর পাশে। মোনাকে নামতে সাহায্য করে ইমরান। দুজনই পাড়ে বসে আছে। আশপাশটা নীরব। উপরে আকাশ, নিচে পানি, পাশে তার প্রিয় রমণী মোনালিসা। মোনার কোলে মাথা রেখে শুয়ে পড়ে ইমরান। মোনা ইমরানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে।
ইমরান আবেশে চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস ফেলে বলে, মোনালিসা, কিছু কথা ছিল। বলেন। সত্যিটা জানার পর যা শাস্তি দিবে মেনে নিব। অন্যায় করেছি তো তাই, কিন্তু কথা দাও ফেলে যাবে না, ভালোবাসা থেকে বঞ্চিত করবে না। কি এমন সত্যি? কথা দাও। আগে শুনবো। ইমরান মোনালিসার চোখের ভেতরের গতিবিধি পর্যবেক্ষণ করছে। এই মেয়ে কি আদৌ মাফ করবে তাকে? ফোঁস করে দম ফেলে বলে, আজ থেকে 21 বছর আগে একজনকে খুন করেছি, নৃশংসভাবে। খুন করেই ক্ষান্ত হইনি, 12 টুকরো করেছি। আমি একটা খুনি। মোনালিসা শান্ত। ইমরানের চোখ বন্ধ। সে চায় না তার ছোট্ট মোনালিসার চোখে। আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি আপনার। যেহেতু অন্যায় করেই ফেলেছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আমার আর কি বলার আছে? শাস্তি দেওয়ার মালিক তো উনি। আর বাকি রইল ভালোবাসার কথা। আমি কি এত পাগল নাকি? ভালো মানুষকে তো আর হত্যা করেননি। করলে কোনো মানুষরূপী জানোয়ারকেই করেছেন। ওই শয়তানের জন্য আমি কেন আপনাকে ভালোবাসা থেকে বঞ্চিত করব? আপনি আমার অনেক সাধনার ইমরান সাহেব। আমি কোনোভাবেই আপনাকে ভালো না বেসে থাকতে পারবো না। তবে অনুরোধ করবো আল্লাহর কাছে 2 হাত তুলে মাফ চাইবেন। টুকরো করতে অনেক সাহস লাগে। আপনার মধ্যে তখনের ওই হিংস্রতা যেন ভবিষ্যতে না দেখি। আমার 2 সন্তান যেন এই ব্যাপারে ঘুণাক্ষরেও টের না পায়। তাদের কাছে তাদের বাবা আইডল, আমার কাছেও আমার স্বামী ওয়ান্ডারম্যান। সব সময় মনের প্রাসাদে সিংহাসনে বসা রাজপ্রধান। রাজ্যের প্রয়োজনে রাজাকে কঠোর হতে হয়। আপনি হলে ভুল কিছু করেননি। ইমরান হতবাক, বিস্মিত, চরমভাবে আশ্চর্য। এটাও কি সম্ভব? এত সম্মান, এত শ্রদ্ধা, সে কি আদৌ যোগ্য? নিজের কানকে বিশ্বাস করছে না। আজকে নতুন মোনার সামনে সাধারণ কাউকে এই কথা বললে তো ভয় পেয়ে পালাতো। আর এই মেয়ে কিনা কথা শেষ করে কপালে অধরে স্পর্শ করে। না না, এই মেয়ে তো সাধারণ নয়, অসাধারণ কেউ। মনে হয় যেন ইমরান খুব ভালো কাজ করেছে, তার পুরস্কার দিচ্ছে। কি সুন্দর প্রসঙ্গ পাল্টে নদীর আশপাশটার বর্ণনা দিয়ে যাচ্ছে। ইমরান মোনার পেটে মুখ গুজে শক্ত করে দুহাতে কোমর আঁকড়ে ধরে। মোনা জানে ইমরান এই স্বস্তিটাই খুঁজে বেড়াচ্ছিল এতগুলো বছর। মোনার শক্ত করে ইমরানকে আঁকড়ে ধরে। ছোট বাচ্চার মতো ইমরান মোনার কোমর পেঁচিয়ে ধরেছে। মোনা একটু দুষ্টুমি করে বলে, আপনি কি ওশানের মতো হয়ে গেলেন নাকি? ঐশান তো তাও মায়ের আদর পায়, আমি তো অভাগা। তার মা এখন আমার দিকে তাকাই না। কতদিন ধরে পেছন পেছন ঘুরছি, যদি মহারানী একটু কৃপা করে, কিন্তু সে তো সারাক্ষণ ব্যস্ত থাকে। আজ এই মেহমান, কাল ওখানে যাবে, পরশু অফিস। আমার মতো রিটায়ার্ড পার্সনকে কি ভাল লাগে? আরে বেচারা, অনেক দিন হয়েছে তাই না? ইমরান তড়াক করে লাফিয়ে উঠে বলে, চুপ করো পাজি মেয়ে, অনেক দিন হয়েছে তাই না? ঢং করে এসব বলো কেন? অনেক দিন হয়েছে নাকি অনেক মাস হয়েছে সেটা বলো। শেষ কবে আমাকে আদর করতে দিয়েছো? আপনার কি এসব লাগে নাকি? ছি, কি বলেন এগুলো? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, তার উপর নিজে থেকে কাছে আসেন নাকি? ইমরান নিশ্চিত বুঝতে পারছে এই মেয়ে ইচ্ছে করে জব্দ করছে। সে মানছে যে এসব বলতে পারে না। একটু গম্ভীর প্রকৃতির মানুষ, কিন্তু এতটাও আনরোমান্টিক না যে তার মধ্যে অনুভূতি নেই। বয়স হচ্ছে তো, তাই এভাবে খোঁচা দিচ্ছে। এছাড়া মোনার কাছে যেতে ওর নিজেরই সংকোচ লাগে। যত যাই বলুক, মেয়েটা ছোট। এই সংকোচ বিয়ের 1.5 বছরও কাটাতে পারেনি ইমরান। মোনাও গত 6 মাস ছেলে মেয়ে পরীক্ষার সংসার সামলে হাঁপিয়ে উঠেছে। তাই ইমরান নিজ থেকে কখনোই ওর প্রতি এসব ব্যাপারে আগ্রহ দেখায়নি, পাছে মোনা অন্য কিছু ভাবে। 6 মাসে হাতে গোনা কয়েকবার মোনা কাছে এসেছিল। আমি তো ভাবলাম আমি মোটা হয়েছি দেখে আপনার আর আমার ভালো লাগে না, তাই আগ্রহ দেখাই না। তুমি কি আজকে আমার মেজাজ খারাপ করার উদ্দেশ্য নিয়ে উঠে পড়ে লেগেছো? কত হট মেয়ে আছে অফিসে, মিটিংয়ে তো দেখি নতুন বায়ারদের। আপনার একজন নতুন অ্যাসিস্ট্যান্ট আছে না, কাশফিয়া, সে তো আপনি বলতে অজ্ঞান। তা অবশ্য ঠিক, কাশফিয়া সুন্দর, খারাপ না। বাহ, কড়াইয়ে গরম তেল ঢালছে ইমরান। ছ্যাদ করে উঠেছে। মোনা ইমরানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। নদীর পানি বাতাসের ধাক্কায় ছলছল করছে। চাঁদের আলো পড়ছে পানিতে, চিকচিক করছে। যতদূর চোখ যায় তাই দেখা যাচ্ছে। ইমরান মোনাকে বোঝার চেষ্টা করছে। অন্য সময় হলে এতক্ষণে ইমরানের চুল মাথায় থাকতো না, কিন্তু আজ এত নীরব কেন? অকস্মাৎ ইমরানের মনে পড়ল সে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। মোনাকে প্যাম্পারের প্রয়োজন ছিল,
এখন মোনার বাড়ন্ত শরীর। সে সারাক্ষণ আগের বডির জন্য আফসোস করে, ডায়েট করবে করবে বলে, কিন্তু বাড়ির কেউ তাতে সায় দেয় না। ইমরান নিজেও রেগে যায় মাঝে মাঝে। মেয়েটা কি বডি শেমিংয়ে ভুগছে? ইমরান সাথে সাথে মোনাকে বুকে জড়িয়ে ধরে। মোনালিসা প্লিজ সরি। কেন এসব নিয়ে মজা করো? তুমি আমার চোখে আমার মায়ের পরে দেখা সেরা রমণী। তোমার শরীরের প্রতিটি ভাঁজ আমৃত্যু আমার জন্য একটা ঘোর জাগানো মোহ হয়ে থাকবে। কে বলেছে তুমি মোটা হচ্ছ বলে আমার ইচ্ছে কমে যাচ্ছে? উল্টো আমি বুড়ো হচ্ছি বলে কেউ কাছে ডাকে না। আর ওই কাশপিয়াকে তুমি রেখেছো আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি তোকে একদিনও অ্যালাউ করিনি। তুমি তো জানোই না ও ডিপার্টমেন্ট শিফট করে তমালকে অ্যাসিস্ট্যান্ট করেছি, আর ওই মেয়েকে ফ্যাশন হাউসে পাঠিয়েছি। তোমাকে ভয় বলিনি বকা খাবো তাই? মোনালিসা হাসছে, ছলো ছলো চোখে বলে, আমার আজ রাতে আপনাকে লাগবে, নতুনভাবে সেই রাতগুলোর মতো, খুব কাছে, আগের মতো বেসামাল অস্থির ইমরানকে। দেখো চারপাশটা নীরব, তুমি চাইলে এখানেই। আকাশকে সাক্ষী রাখার কি কোনো প্রয়োজন আছে? এখন আইসক্রিম কিনে দিন, খেতে খেতে বাসায় যাব। এরপর আমার মেয়ে ঠান্ডা লাগবে, চলো অন্য কিছু কিনে দিব। ওকে, তাহলে ডেইরি মিল্ক। ইমরান মোনাকে চোখ টিপে বলে, টু গুড সুইটহার্ট, আই লাইক দ্য টেস্ট অফ ডেইরি মিল্ক, লেটস গো। ইমরান কাকে যেন ইশারা দিল। মোনা অবাক হয়ে সেদিকে তাকাতেই দেখে দুটো গাড়ি। পরে ভালো করে খেয়াল করলে বুঝতে পারলো এরা ইমরানের লোক। হয়তো এত রাত হয়েছে তাই নিরাপত্তার জন্য এদের থাকতে বলেছিল। মোনাকে নিয়ে আবার ইমরান রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢুকেই মোনা ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত ৩টা। ঘড়ির পাশের দেয়ালে চোখ গেল একটা ছবিতে। এই রুমটা ঈশানের। ঈশান ঔশান ওদের রুমে ঘুমাচ্ছে, তাই আর না জাগিয়ে দুজনই ঈশানের রুমে চলে আসে। ছবিতে ওদের 4 জনের ছবি, কক্সবাজারের রিসোর্ট উদ্বোধনের ছবি। 2টা রিসোর্ট সেদিন উদ্বোধন হয়েছিল, একটা ওশান মারমেইড, আরেকটা ঈশান মারমেইড। একসাথে পরিবারের ছবি ঈশান ঘরে ঝুলিয়ে রেখেছে। ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে দেখে মোনা ঈশানের অ্যালবামের ছবিগুলো দেখছে। ঈশানের ফটোগ্রাফির বড্ড শখ। হাতে ডেইরি মিল্ক, একটু খাচ্ছে একটু দেখছে। চোখ না তুলেই ইমরানকে বলল, দেখেন ইমরান সাহেব, ঈশানের এই ছবিটা বেশি সুন্দর না? ও যখন সাজেক গিয়েছিল বন্ধুদের সাথে তখন এর তোলা। ইমরান এগিয়ে এসে অ্যালবামটা হাতে নিয়ে কোনো কথাই বলল না। সরাসরি মোনার ওষ্ঠ আষ্টে পৃষ্ঠে নিজের ওষ্ঠাগত করল। যে ভয়টা মোনা পেয়েছিল তাই হলো। সবসময় মোনার চকলেট খাওয়া অবস্থায় ইমরান আক্রমণ করে। প্রায় শেষের দিকেই ছিল চকলেট, মোনা তাড়াতাড়িই খাচ্ছিল, কিন্তু শেষ করতে পারল না। মোনাকে আলতো করে শুয়ে দিয়ে কামরা জুড়ে বাতি নিভিয়ে ঘোর অমানিসা নিয়ে আসে ইমরান। মনের সব গোপনতা মিটিয়ে, দুঃখ বিসর্জন দিয়ে সমস্ত ভালোবাসা ঢেলে মুড়িয়ে নেয় মোনাকে। সূর্যকিরণ ছড়ানোর আগেই স্বকিরণ ছড়িয়ে মোনাকে রাঙিয়ে তোলার প্রচেষ্টায় আবারও প্রণয় সাগরে ডুব দেয় মোনার 43 বছরের একমাত্র একান্ত ব্যক্তিগত প্রেমিক পুরুষ ইমরান শরীফ খান। ইমরান মোনার দিকে তাকিয়ে আছে নিরলস চোখে। মোনা লজ্জা নিয়ে মুখ ঢেকে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? ইমরান মোনার মুখ থেকে সযত্নে হাত সরিয়ে বলে, নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। ড্রয়িং রুমে আজ মিটিং চলছে। মিটিংটা ঈশানকে নিয়ে। একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে, আবার বাবার। ওশান ভাইয়ের কাঁধের ওপর উঠে বসে আছে। ওকে কিছুতেই নামানো যাচ্ছে না। ইতু কোলে, ওশান কাঁধে। ঈশানও নামাতে চাচ্ছে না। ওকে এই পুচকি 2 বোনই উদ্ধার করতে পারবে বলে আসন্ন বিপদ থেকে। মিটিংটা সিরিয়াস, কিন্তু এই বাচ্চা দুটোর জন্য কিছুই বলতে পারছে না। ওশান, ভাইয়ের ওপর থেকে নামো। তুমি কি চাও আমি তোমাকে পিটুনি দেই? এই ফাজিল নাম বলছি, হয়েছিস তো পুরো বাপের মতো বাদর। মোনার কথা শুনে ড্রয়িং রুমে সবাই ভয়ার্ত চোখে ইমরানের দিকে তাকিয়ে আছে। মোনা ইমরানকে বাদর বলেছে। ইমরান চোখের সামনে থেকে পেপারটা সরিয়ে
চশমা ঠিক করে নড়ে চড়ে বসলো। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ছেলে মেয়ে যাই দোষ করে সব নাকি বাপের দোষ। ইমরান ছেলে মেয়ে, ছোট ভাই, ভাইয়ের বউ, বোনের ছেলে, সোহানের বউ সবার সামনে লজ্জা পেয়ে বলে, ঠিক তাই আম্মাজান, আপনি একদম বাবার মতো বাদর হয়েছেন। আপনার আম্মা তো আমি জন্মের সময় থেকে আমার পাশে ছিল, আমাকে পেলে পুষে বড় করেছে, তাই দেখেছে আমি কতটা বাদর ছিলাম। তবে আমি কখনো প্রেমিকার জন্য ওয়াল টপকাইনি। মোনা ইমরানের দিকে তেড়ে আসে, কোমরে হাত দিয়ে বলে, আপনি কি আমায় অপমান করলেন? কই না, কারো নাম কি বলেছি আমি? তোরা কি শুনেছিস আমাকে কারো নাম নিতে? সবার না ভঙ্গিতে মাথা নেড়ে জানালো শোনেনি। একদম প্রসঙ্গ পাল্টাবেন না। আমি ঈশানের সাথে কথা বলছি। ঈশান মেয়েটাকে শপিং মলে তোমার পাশে দেখলাম যে। ঈশান শুকনো ঢোক গিলছে আর বাবাকে দেখছে। ইমরান ছেলের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কাম সারছে, এতবার বারণ করছি মাকে, জানাই পাবলিক প্লেসে ঘুরিস না, তাও বেশি পণ্ডিতি, এবার ঠেলা সামলা। ঈশানের নীরবতা দেখে মোনা ইমরানের দিকে আঙুল তুলে আবার শাসায়। এই আপনি চুপ করে আছেন কেন? ছেলে কাকে নিয়ে ঘুরতে গিয়েছে খোঁজ খবর রাখেন না কেন? আশ্চর্য, মেয়ে দুষ্টমি করলে আমার দোষ, ছেলে প্রেম করলে আমার দোষ, সব দোষকে আমার নাকি? আমাকে বকছো কেন? তো কাকে বকবো? পাশের বাড়ির সাত্তার মিয়াকে? সে বাপ এই বাচ্চা দুটোর। এই মোনালিসা, এমন রণাঙ্গিনী হয়ে আছো কেন? প্রেম তুমি করনি? হ্যাঁ, ছেলে প্রেম করলে কি দোষ? দোষ নেই, কিন্তু আমাকে দেখে পালালো কেন দুজন? মা, ভয় পেয়েছি। তুমি যদি ওর সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দাও। মোনা হাঁ করে আছে। ও কখন ইজ্জতের ফালুদা বানালো? মোনা সোফায় বসে মন খারাপের মতো মুখ করে নরম স্বরে বলে, আমি বোধহয় ভালো মা না। ঈশান ইতু ঔশানকে নামিয়ে উঠে গিয়ে মায়ের কাছে হাঁটু গেড়ে বসে, মায়ের গালে হাত দিয়ে বলে, মা, আসছে তোমার হবু ছেলের বউ। ফোন করে বলেছি, ওকে দেখলেই বুঝবে আমি কেন বলেছি ইজ্জতের ফালুদার কথা। ওই মেয়ে আমাকে অনেক রেসপেক্ট করে। যদি দেখে আমি আসলে তোমার আদরের বাদর, আমার মান সম্মান থাকবে বলো? কেউ আসার শব্দে হঠাৎ দরজার দিকে তাকিয়ে আছে সবাই। নাহিয়া দৌড়ে এসে মোনার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। মামনি, কি হয়েছে তোমার? তুমি নাকি অসুস্থ? আমাকে দেখতে চেয়েছো? বাকহারা হয়ে সবাই তাকিয়ে আছে। মোনা স্তব্ধ। গতদিনের ড্রেসটাই পরেছে নাহিয়া, মুখে মাস্ক থাকায় সেদিন না চিনলেও আজ চিনতে একটু অসুবিধা হয়নি। মোনা নাহিয়ার হাত ধরে টেনে বসায় ওর পাশে। মেয়েটা গেট থেকে এতটুকু শ্বাসরুদ্ধ অবস্থায় দৌড়ে এসেছে। অসম্ভব ভালোবাসে মোনাকে। এখনো বুকের ধুকপুকানি কমেনি, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু নাহিয়া আর ঈশান কিভাবে সম্ভব? বাসায় যখনই নাহিয়া আসে তখনই ঈশান ইগনোর করত, কথাই বলতো না। মোনার নিজেরও ইচ্ছে ছিল ঈশান নাহিয়া জুটিকে দেখার। ছেলের ব্যবহারে কষ্ট পেত, মুখ ফুটে বলতে না পাছে ছেলে কষ্ট পায়। ছেলে যে নিজের অজান্তে মায়ের ইচ্ছে পূরণ করে ফেলবে তা কল্পনাই করতে পারেনি। সবাই মোনার হতবাক করা মুখভঙ্গি দেখছে। ঈশানকে এবার নাহিয়ার পাশে বসিয়ে নিচে গিয়ে ইমরানের পাশে বসে। এতক্ষণে মুখ খুলে বলে, মাশাআল্লাহ, খুব সুন্দর বানিয়েছে। ছেলে তো বাপের থেকেও 2 ডিগ্রি বেশি। কিভাবে করলা আব্বু? তোমাকে তো বাসায় দেখতাম কেমন গম্ভীর হয়ে থাকতে, নাহিয়াকে দেখলে। ইমরান ফোঁস করে দম ফেলে জোরেই বলে, এখানেও আমি? ছেলের হবু বউয়ের সামনেও ছাড়লো না আমাকে। আসলে ইজ্জতের ফালুদা করে ছেড়েছ। নাহিয়া বুঝতে পারছিল না কিছুই। তখনই ঈশান ফিসফিস করে বলে, মা সব জেনে গিয়েছে। ঈশান, নাহিকে রুমে নিয়ে যাও, কথা বলো। নাহিয়া মা, তুমি আজ থেকে যাও। মা বাবাকে বিকেলে আসতে বলবো। যাও, উপরে যাও। নাহিয়া হতবাক। ঈশান হাত ধরে নাহিয়াকে রুমে নিয়ে যাচ্ছে। সবাই যে যার রুমে চলে আসে। ঔশান পাপার কোলে, 4 বছরের মেয়েটা পাপার জান। পাপাকে স্মুচ দিতে দিতে পুরো মুখ ভিজিয়ে দিয়েছে। সব ভালোবাসা পাপার জন্য। আমাকে কেউ চেনেই না। মোনা রুমে ঢুকতে ঢুকতে মেয়েকে বলছে। মেয়ে বাবা মা দুজনের মাঝে বসে দুজনকে আগলে ধরেছে। এমন সময় ঈশানও রুমে ঢুকেছে নাহিয়াকে নিয়ে। ঈশানকে দেখে মোনার সামনে এগিয়ে আসতেই এক পাশ থেকে নাহিয়া, অন্য পাশ থেকে ঈশান, ঔশান সবাই মিলে জড়িয়ে ধরেছে মোনাকে। ইমরান বুক ভরা প্রশান্তি নিয়ে এগিয়ে এসে মোনাকে ছেলে মেয়ের সামনেই জড়িয়ে ধরে বলে, আমার
শেষবেলায় খুঁজে পাওয়া এক টুকরো বরফ শীতল প্রশান্তি তুমি। আমার মোনালিসার সাম্রাজ্য এভাবে বিস্তার লাভ করুক, সুখে শান্তিতে এইভাবে আগলে রাখো তোমার রাজ্য। আমরা রানীর হুকুমে পালনে আজ্ঞাবহ। সবাই একসাথে বলে, যথা আজ্ঞা মহারাজ। খিলখিল হাসিতে কানায় কানায় ভরে ওঠে মোনার সংসার। অসম প্রেম কাহিনী সফলতা অর্জন করে আজ পরিপূর্ণতা পেয়েছে। শত বাধা পেরিয়ে মোনা ইমরান আজ সুখী। ভালো থাকুক, সুখে থাকুক। ভালোবাসা দেখতে সুন্দর, ভালোবাসায় ভালোবেসে আগলে রাখুক তাদের রাজ্য। এই তো এগিয়ে যাচ্ছে জীবন। অনেক দিনের ইচ্ছে ছিল ক্রাশেন্সের 4টা হাইপোথিসিস নিয়ে কাজ করার। ইংরেজি বিভাগের ছাত্রী, তাই লিটারেচার নিয়ে চরম ঝোঁক ছিল। আকস্মিক মনিটর মডেল হাইপোথিসিস, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, বিহেভিয়ারিজম, মেন্টালিজম নিয়ে জানার ইচ্ছে জাগলো গত 2 বছর আগে। তখন থেকেই রিসার্চের কাজটা শুরু করেছিল। কিভাবে বাচ্চারা কথা বলতে শেখে, পরিবেশ কিভাবে ভাষা শেখাতে সাহায্য করে, সবই এই রিসার্চের অন্তর্ভুক্ত। সকালে ঘুম থেকে উঠেই ক্যাম্পাসে এসে রিসার্চ পেপার জমা দিয়ে সেমিনারে অ্যাটেন্ড করলো। সেমিনার শেষে কিছুক্ষণ সিনিয়র ফ্যাকাল্টিদের সাথে বসেছে আলোচনায়। ডিপার্টমেন্টের অফিসের কিছু নতুন মুখ পেল মোনালিসা। তার মধ্যে 2জন তার খুব পরিচিত, ইমরানের সেই পরিচিত অনন্যা এবং কাকন। মোনা কিছুটা বিব্রত বোধ করল। কাকন মুচকি হাসি দিল মোনার দিকে তাকিয়ে। এগিয়ে এসে পাশে বসে ঈশান আর ঔশানের খোঁজ খবর নিল। এখানে আসার কারণ জানালো অনন্যার মেয়ে এখানে ভর্তি হয়েছে। মোনা ভদ্রতার সহিত হেসে কথা বলছে। অনন্যা ওদের দিকে এগিয়ে এসে পাশে বসল। এর মধ্যে একজন ফ্যাকাল্টি বলে উঠল, মোনাশা, তোমার থিসিস পাবলিশ হলে এই পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমার মতামত কি? দেশেই করবে না দেশের বাইরে? মোনা কিছু একটা ভেবে জানালো, ইমরান সাহেবের সাথে ডিসকাস করে আপনাকে জানাই। মেয়ে ছোট, আমার ছেলেটাও আমার কাছেই থাকতে চায়। ইমরান সাহেব চায় অস্ট্রেলিয়াতে করি, আমি চাচ্ছি দেশেই করতে। দেখা যাক কি হয়, দোয়া করবেন। ফ্যাকাল্টি মুচকি হেসে মাথা নাড়ল। যতদূর জানে মেয়েটা খুব সৎ, ভদ্র এবং সুদৃঢ় মনের অধিকারী। সংসার, সন্তান, পড়াশোনা সব সামলে আজ সে সফল স্ত্রী, সন্তানদের মায়াময়ী মা। হঠাৎ সেই ভাবনায় আঘাত হানল অনন্যা। এমনভাবে বলছেন মিসেস মোনা যেন পৃথিবীতে প্রথম আপনি সন্তান জন্ম দিয়েছেন, পরের সন্তানকেও নিজের বলে চালিয়ে যাচ্ছেন। খুব স্মার্ট আপনি। মোনা মুচকি হেসে উঠে দাঁড়ায়, মুখের ওপর মিষ্টি জবাব দেয় ধূর্ততার সাথে, আপনি জেনে খুশি হবেন মিসেস অনন্যা, আমি কিন্তু আমার 2 সন্তানেরই চমৎকার মা। একজনের সাথে নারীর টান আর অন্যজনের সাথে প্রাণের টান। তাই আমাকে নিয়ে টানাটানি না করে নিজের গুরুত্বপূর্ণ কাজে মন দিন। সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল মোনা। উপস্থিত অনেকে এই মেয়ের কথার ধার সম্পর্কে জানেন, তাই মুচকি মুচকি হাসল। ফেলে রেখে গেল পেছনে সেই ক্ষোভে ভরা অনন্যাকে। কাকন অনন্যাকে বলল, চুপ থাকলেই পারতে, আমার চলে না। তোমার এত চলে কেন? উদয় মেয়েটার পেছনে লাগো। অনন্যা রাগে ফুঁসছিল। এই মেয়ের জীবনে এত সুখ দেখে তার জ্বলে। দিবাকর তার দুতি নিয়ে ফিরে গিয়েছে। পাখিদের কলতান থেমে গিয়েছে। গুটগুটে আধার নেমে এসেছে। বাগানের চারদিকটাতে ঝিঝি পোকা থেমে থেমে ডেকে উঠছে। ঘড়িতে চোখ যেতেই দেখা গেল ঘড়ির কাঁটা 5টা পেরিয়ে 5:15-তে দণ্ডায়মান। কোল থেকে ল্যাপটপটা নামিয়ে ইমরান হাতের 2 আঙুলে কপাল ঘষে মুখে বিরক্তিকর চ শব্দ করে উঠে দাঁড়িয়েছে। শীতের আগমনী সংকেতের জানান দিচ্ছে প্রকৃতি। কুয়াশা তার চাদরে ঢেকে রেখেছে সান্ধ্যকালীন পরিবেশটাকে। মাগরিবের নামাজ আদায় করে উঠে জায়নামাজ ভাঁজ করতে করতে তসবিহ পড়ল। কপালে প্রগাঢ় কুঞ্চিত ভাঁজ। ফোনটা হাতে নিয়ে প্রিয়তমার সহধর্মিণীকে ফোন দিল। বার কয়েক রিং হওয়ার পরও ফোন রিসিভ হলো না। রুমের দরজা খুলে ফোন হাতেই বেরিয়ে আসলো। ঈশানের দরজায় কড়া নাড়তে ঈশান দরজা খুলে দিল। ঔশান বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। ভাই বোন একসাথে সান্ধ্যকালীন প্রার্থনা শেষ করেছে দেখেই বোঝা যাচ্ছে। আজ দুপুর থেকে ভাইয়ের কাছে ছিল ঔশান। ইমরানের মাথা ব্যথা করাতে সে অফিস থেকে আগে ফিরেছিল।
দুপুরের খাবারটাও রুমে কোনো রকম খেয়ে শুয়ে পড়েছিল। ভেবেছিল প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনী আসলে তার আঙুলের ছোঁয়া কপালে পড়লেই ব্যথা কমে যাবে, কিন্তু মেয়েটা সেই যে সকালে বের হলো তার আর খবর নেই। পাপা, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? ঈশানের ডাকে সদ্বিত পেয়ে ওশানকে কোলে নিয়ে খাটে এসে বসলো। ছেলেকে চিন্তিত গলায় বলল, বাবা, তোমার মায়ের সাথে কি কথা হয়েছে? এখনো আসছে না যে? ঈশান ভ্রু কুঁচকে বলল, পাপা, তুমি কি ভুলে গিয়েছো? মা রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে সকালে। ইমরান ছেলের কথায় রীতিমতো থতমত খেয়ে গেল। কি, কেন রাগ করলো? এই মেয়েটা আগে একদম এমন ছিল না, ইদানিং হুটহাট রাগ করে, অদ্ভুত কাজ কারবার। কিন্তু কোনো রাগ করলো? ছেলেকে কিছুটা ইতস্তত হয়ে বলল, বাবা প্লিজ বলবে এবার এই অধমের অন্যায়টা কি? তোমার মা যেভাবে রাগ করে তার রাগ ভাঙাতে গিয়ে মাঝে মাঝে মনে হয় আমি তোমার বয়সে নেমে এসেছি। একটা চাপা দম ফেলে ছেলের দিকে তাকালো। ছেলে মুখ টিপে হাসছে। ওশান কিছু একটা হেসে বলে, পাপা, মা গিয়েতে ভালো হইতে, সারাক্ষণ বকে আমাকে। এখন তুমি আমি ডোরেমন দেখবো, এরপর মাসা কার্টুন দেখবো, কেমন? এরপর আমি তোমার বুকে ঘুমাবো। ইমরান ক্ষীণ হাসলো মেয়ের কথা শুনে। চোখে মুখে অসহায় চাওনি। মেয়ে আছে কার্টুন নিয়ে, এই স্বভাবটা পুরো মায়ের পেয়েছে। মাও কার্টুন দেখত। রাতে মা মেয়ে পাল্লা দিয়ে ঝগড়া করেছে কে শোবে ইমরানের বুকে। মাঝে মাঝে ইমরান ভেবে কুল পায় না কয়টা বাচ্চা বাড়িতে। কিছুটা ভেবে ঈশানকে বলল, ঈশান, বাবা বোনকে রাখো, পাপা দেখে আসি মায়ের রাগের কারণ। আম্মা আপনি থাকেন ভাইজানের কাছে, পাপা এসে আম্মাকে বুকে নিব, কেমন? তুমি মাকে বুকে নেবে না? প্রমিস করো। ঈশানের সামনে লজ্জা পেয়ে গেল ইমরান। ঈশান এখনো মুখ টিপে হাসছে। ইমরান চোখ বড় বড় করে তাকাতেই বলল, পাপা, তোমার কাছ থেকে শিখছি। ইন ফিউচার আমাকেও এই সিচুয়েশনে পড়তে হবে। ঈশান, আমি তোমার বাবা, তোমার বোনটা না হয় ছোট, তোমার মা আমার বাচ্চা মেয়েটাকেও বিগড়ে দিচ্ছে নিজের মতো। তুমি আর প্রশ্রয় দিবে না এসব, নিজেকে সংযত করো। ঈশান লজ্জা পেয়ে গেল, বাবাকে এভাবে বলা উচিত হয়নি। নত স্বরে অনুনয় করে বলল। ইমরান জানে ছেলে কখনোই রাগ করে না এসবে, তবুও বলল, ইটস ওকে, মন খারাপ করো না আমার কথায়। বোনকে দেখে রাখো, ঠিক আছে? দেরি হলে খেয়ে নিও, পাপা যাচ্ছি। ঈশান সম্মতিসূচক মাথা নাড়ল মিষ্টি হেসে। ইমরান দুই সন্তানের কপালে স্নেহের চুমু দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ঈশান ইমরানের বেরিয়ে যাওয়া দেখে মিটমিট করে হাসছে আর ভাবছে পাপা লজ্জাও পায়। ইস, মা যে পাপার সত্তায় লজ্জা ঢুকিয়ে দিয়েছে তা ভাবতে নিজেরই লজ্জা লাগছে। বিয়ের পর নাহিয়াও কি ঈশানকে এমনভাবে পরিবর্তন করে দিবে? আপন মনে হেসে বাবা মায়ের জন্য মন থেকে দোয়া করলো ঈশান। বোনকে কোলে নিয়ে কার্টুন দেখতে বসলো। কিরে, শরীর কেমন তোর? আলহামদুলিল্লাহ, ভালো আগের চেয়ে। মিটিং সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। গাড়িতে নাকি? কোথায় কি যাচ্ছিস? বউ গাল ফুলিয়ে বাপের বাড়ি গিয়ে বসে আছে, মান ভাঙাতে যাচ্ছি। নয়ন বন্ধুর কথায় হাসছে। শরীরটা খারাপ থাকতে আজ অফিসের দিকে যাওয়া হয়নি ইমরানের। সোহান এবং নয়ন মিলে সামলে নিয়েছে আজকের মিটিং। এতক্ষণ ফোনে তা নিয়েই আলোচনা চলছিল। আচমকা নয়নের মনে হলো একটু মজা করি। দোস্ত, মন ভাঙাতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু একটু সাবধানে, কেমন? যতদূর জানি তোর বুক একটাই, রাতে ওটা নিয়ে নাকি টানাটানি চলে। মানে একটু শুনেছিলাম আর কি, ওশান মামুনির কাছে। আজকে আবার মাউন্টেন বা রিভারকে আনার কোনো ব্যবস্থা করিস না। যদিও আমি জানি তুই 11 জনের মধ্যে মাত্র 2টো প্লেয়ার মাঠে নামিয়েছিস, আরও 9টা বাকি আছে। ওই 9 জন আপাতত থাক, এখন দাদা ডাক শোনার প্রস্তুতি নেই। এক বুকের 3 জন দাবিদার, বিধি বলে দাও তুমি কার? নয়ন, আর একটা কথা বলবি তো? ফোনটা টুটটুট করে কেটে গেল। ইমরানকে রাগিয়ে ফোন কেটে নয়ন হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাচ্ছে। রিক্তা বড় বড় চোখ করে তাকিয়ে ধমক দিল, আচ্ছা বেয়াদব, তুমি একটু তো লেহাজ করো, তোমার মেয়ের হবু শ্বশুর। চুপ থাকো, আগে আমার বন্ধু, এরপর বাকি সব। আবার হাসতে শুরু করেছে নয়ন। রাতের আধারের মতো নিকোষ কালো মার্সিডিজ বেঞ্চ জি ক্লাসটা ছুটিয়ে চলে আসলো শ্বশুরবাড়ির সামনে।
হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে। দারোয়ান গেট খুলেই সালাম দিল। গাড়িটা গ্যারেজে রেখে সদর দরজা দিয়ে ঢুকে দরজায় কলিং বেল দিল। বাড়ির কাজের মেয়েটা দরজা খুলে কেমন অদ্ভুত চোখে তাকালো। ইমরানের কাছে মেয়েটা বেশ অপরিচিত, হয়তো নতুন এসেছে। কর্কশ স্বরে বলল, কারে চাই? ইমরান চোখ বড় বড় করে চেয়ে উত্তর দিল, মোনালিসা। কথা কেড়ে নিয়ে খেটে খেটে স্বরে বলল, মোনালিসা কেডা? এই নামে কেউ এই বাইক থাকে না, জানতো? রং নাম্বার। ইমরান থতমত খেয়ে ভাবলো এটা কোথা থেকে এসেছে এই বাড়িতে। পেছন থেকে সালমার গলা শোনা গেল। সালমা ইমরানকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম জামাই, আপনি কখন এসেছেন? এই জুলেখা সর, কখন থেকে দাঁড় করায় রাখছস উনারে? সম্পর্কটা গত 6 বছরে অনেকখানি বদলেছে। ইমরানকে বাড়ির সবাই এখন জামাই সম্বোধন করে ডাকে। প্রথম ডাকটা কেমন যেন শোনাতো, এখন সবাই অভ্যস্ত। ইমরান দরজা দিয়ে ভেতরে ঢুকে সালমাকে বলল, চাচি এটা কে? আরে ও আমাদের নতুন ম্যানেজার। অসম্ভব দুঃখিত ওর ব্যবহারের জন্য। আপনি তো গত 2 মাস আসেননি, তাই দেখেননি ওকে। কথার মাঝে মেয়েটা আবার কড়কড়ে গলায় বলল, এবারই কেটে খালাম মা, মোনালিসারে খুঁজতে বেড়াইতেছে। চুপ কর বেয়াদব, বাড়ির জামাই রে এমনি বলস? যা মোনা আমাকে ডেকে নিয়ে আয়, বল দুলা ভাই এসেছে। জুলেখার মোনাকে অনেক পছন্দ। ইমরানের গুণগান শোনে বাড়িতে, কিন্তু কখনো দেখেনি মোনার স্বামীকে। বুঝতে পেরে লাফিয়ে উঠে হাততালি দিয়ে বলে, ওরে আমাগো দুলা ভাই একেবারে সালমান খানের লাহান, কিন্তু সালমান ফর্সা, দুলা ভাই তো কালা। সমস্যা নাই, স্মার্ট আছে। সলি দুলা ভাই, আমি আপনারে চিনি নাই। সলি আমি এখন আইতেছি আপুরে নিয়া। কি সব শুদ্ধ ভুলভাল মিশিয়ে কথা বলছে এই মেয়ে। ইমরান সোফায় বসতে বসতে হেসে ফেলল। সালমার দিকে তাকিয়ে বলল, এটা তো পুরাই বিনোদন। আশা করি এই বাড়ির মানুষ মেয়ের কোনো বাইরের এন্টারটেইনমেন্টের দরকারই পড়ে না। সালমা নিজেও হেসে উঠল। এরই মাঝে ভেতর থেকে মামুন সাহেব, হাসিনা বেগম, মনসুর এবং মিনহাজও বেরিয়ে আসলো। মিনহাজ বন্ধুকে দেখে পাশের সোফায় এসে বসল। সকলের সাথে কুশলাদি বিনিময় করল। বাড়ির সবাই এখনো বুঝতে পারছে না ইমরানের একা আসার কারণ। অন্য সময় তো বাচ্চাদেরও নিয়ে আসে। মোনা সকালে বলল আজকে সে এই বাড়িতে থাকবে। এখান থেকে নাকি কাল প্রজেক্টের কাজে বাইরে যাবে। তাই ঈশান এবং ওশানকে রেখে এসেছে ইমরান এবং আইরিনের কাছে। কিন্তু ইমরানও তো চলে আসলো, তাহলে ছেলে মেয়ে দুটো ওই বাড়িতে বাবা মাকে ছাড়া থাকতে পারবে কি? তুই চলে এলি যে আমার নাতি নাতনি দুটোকে একা রেখে? ঈশান আছে, ও সামলে নিবে বোনকে। নিয়ে এলি না কেন? আমি মোনালিসাকে নিয়ে চলে যাব। ও কোথায়? মিনহাজ কিছু একটা আন্দাজ করেছে। সকালে একবার সন্দেহ হয়েছিল, কিন্তু পরক্ষণে আবার মাথা ঝাড়া দিয়ে ফেলেছিল সন্দেহাতীত চিন্তা। মনে হয়েছিল তখনই মেয়ে নিশ্চিত জামাইয়ের সাথে ঝগড়া করেই এসেছে। কিন্তু কি মারাত্মক অ্যাক্টিংটাই না করলো মোনা, যেন কিছুই হয়নি। সন্দেহের অবকাশই থাকে না। ওর রুমে আছে। কিছুক্ষণ গল্প করে ইমরান সবার থেকে সম্মতি নিয়ে মোনার দরজা নক করতে গিয়েও করল না। সালমাকে ডেকে নিয়ে নক করতে বলল। মোনা দরজা খুলছে না। মনে পড়ে গেল 6 বছর আগের কথা। সেদিনও মোনা রাগ করে ঘরের দরজা আটকে দিয়েছিল ইমরান বকা দেয়াতে। সালমাকে যেতে ইশারা দিয়ে দরজায় একবার কড়া নাড়তেই মোনা দরজা খুলে দিল। খোলা মাত্রই ইমরান দরজা দিয়ে আস্তে করে পা টিপে ঢুকে আবার দরজা আটকে দিল। মোনা ঘাড় ঘুরিয়ে দেখে ইমরান দাঁড়িয়ে আছে। সে আগেই আজ করেছিল ইমরান এসেছে। লিভিং রুম থেকে মোটা ভারী গলার আওয়াজটা বেডরুম পর্যন্ত আবছা শোনা যাচ্ছিল। ইমরান এগিয়ে এসে মোনার পাশে বসল। মোনা একবার তাকিয়ে আবার ঘাড় ঘুরিয়ে নিল। একটা অফ হোয়াইট পাঞ্জাবি গায়ে জড়ানো, সাথে কালো রঙের হাতের কাজের কাশ্মীরি চাদর। কতটা সোবার, ভদ্রতা ফুটে ওঠে একটা মানুষের মুখের আদলে, সেটা হয়তো ইমরানকে না দেখলে ধারণা হতো না। নিজের পুরুষের প্রতি ভালোবাসাটাই হয়তো এমন। সব অবস্থায় তাকে ভালোবাসা যায়, তার প্রেমে পড়া যায়। ইমরান মোনার দিকে তাকিয়ে রুড়ো স্বরে বলল, এটা কি ঠিক হলো? মোনালিসা মেয়ের সাথে অভিমান করে বাবার বাড়ি চলে এসেছো? মোনা চোখ ছোট করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল।
ইমরান মোনার থুতনি ধরে নিচের দিকে ফিরিয়ে বলল, লোকে জানলে লজ্জা দিবে আমায়। বউ ভোর সকালে বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি এসেছে, তাও কারণ হচ্ছে রাতে মেয়ের সাথে ঝগড়া করছে। কি নিয়ে যেন ঝগড়া করেছেন মাই ফেয়ার লেডি। ঝগড়ার উপলক্ষ শুনে ও লোকে হাসবে। মোনা এবারও নিশ্চুপ। ইমরান ফোঁস করে একটা দম ফেলে বলল, ঠিক আছে, আজ রাত তাহলে আপনার এখানে থাকার প্ল্যান, তাই তো? আচ্ছা, আমিও থাকব। আমার রাজকন্যাকে তার ভাইয়ের কাছে দিয়ে এসেছি। আজ রাতে সম্রাট আমার প্রাণপ্রিয় সম্রাজ্ঞী। তুমি এখনও ছোট্ট পাখিটি রয়ে গেলে মোনালিসা। রাতে তোমাকে ধমক না দিলে তো মেয়ে কাঁদত। বুঝো না কেন সোনা? আমি তোমাকে এতবার করে বোঝালাম যে ঔষান ঘুমালে তোমাকে বুকে জড়িয়ে ঘুমাবো, কিন্তু না, তুমিও ঔষানের মতো জিদ ধরে বলছো তুমি আগে বুকে আসবে। আমার উপর তোমার অধিকার বেশি। এই বাচ্চা মেয়ে কি বুঝে সব? ও এখন না হয় ছোট, আর কিছুদিন পর বড় হলে তো লজ্জা দিবে জান। মোনা ছলো ছলো চোখে ইমরানের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলে উঠল, আপনি আমাকে কেন আগের মতো ভালোবাসেন না? ওশানকে বুকে নিতে তো নিষেধ করিনি। ইতালি থেকে আসার পর থেকে সারাক্ষণ ওশানকে কোলে থাকে। মেয়ে ঘুমালে আপনিও ঘুমান, মেয়ে স্কুলে গেলে আপনিও অফিসে যান। আমি চাতকের মতো চেয়ে থাকি কবে আমায় কোলে নেবেন, আদর করবেন, বুকে নেবেন। গত 5 মাস ধরে সব কথা জমা রেখেছি আমি আপনাকে জানাবো বলে। আমার কি আপনি ছাড়া কেউ আছে? ছেলে তার হবু বউ নিয়ে ব্যস্ত, মেয়ে তার বাপ ভাই চাচা ফুপু নিয়ে ব্যস্ত, আর মোনালিসা একা। তার ইমরান সাহেবও তার কাছে ডাকে না, সময়ও দেয় না তাকে। বলেই গাল ফুলিয়ে কেঁদে দিল 27 বছর বয়সী মোনালিসা। ইমরান নিস্তব্ধ হয়ে দেখছে মোনালিসার চোখের পানি। এখনও আগের মতো গাল ফুলিয়েই কাঁদে। এই মেয়ের ওপর রাগ করাই কষ্টকর। মোনার চোখের পানি মুছে ওকে দাঁড় করিয়ে দিল আয়নার সামনে। নিজেও মোনাকে আঁকড়ে ধরে আয়নায় তাকিয়ে বলল, দেখো তো তোমাকে আর আমাকে, এখনও কিশোরীর ন্যায় প্রাণবন্ত চমৎকার একজন সুন্দরতম মেয়ে, আর আমি বুড়ো। চুলে পাক ধরেছে বেশ কয়েকটাতে। নেহাত চুলে মেহেদি বলে বোঝা যায় না। কি পেয়েছ ওই বুড়োর মধ্যে? এক পা তো কবরেই চলে গিয়েছে। কথা শেষ করতে না দিয়ে মোনা ফুপিয়ে কেঁদে ওঠে। ঘুরে ইমরানকে জড়িয়ে ধরে ইমরানের পিঠ খামছে ধরল। ধরা গলায় কেঁদে কেঁদে বলতে লাগলো, আপনি আমায় ছেড়ে কোথাও যাবেন না আমার ইমরান সাহেব। আমি আপনাকে ছাড়া নিঃস্ব। আমি আর বায়না ধরবো না ছোট বাচ্চাদের মতো। আপনি যা বলবেন সব কথা শুনবো আমি। শক্তভাবে বুকে জড়িয়ে ধরে কপালে উষ্ণ পরশ দিয়ে ইমরান স্বর তুলল, বাইরে যুদ্ধরত রণাঙ্গিনী হও, আমার কাছে মিনি বেড়াল। আজও নাকি অনন্যাকে শায়েস্তা করে এসেছো? বেশ করেছি। ও যতবার আমাকে আমার পরিবার সন্তান নিয়ে আঘাত করে কথা বলবে ততবার ওকে অপদস্থ হতে হবে। এসব বাদ। আপনি পচা কথা কেন বলছেন? আমায় ছেড়ে যাবেন কেন বললেন আপনি? ইমরানের কাছে সব খবর চলে যাবে এই কথা যেন মোনার জানাই ছিল। এ আর নতুন কি? ইনশাল্লাহ ছেড়ে যাব না। আর বায়না সব তোমাকেই করতে হবে। তোমার বায়না ছাড়া ইমরান সাহেব অসম্পূর্ণ। আসল কথায় আসো, মেয়ের গায়ে হাত তুলেছ কেন? মোনা থতমত খেয়ে ইমরানের দিকে তাকিয়ে বড় বড় ঢোক গিলছে। ইমরান একদমই পছন্দ করে না মেয়ের গায়ে হাত তোলা। সেদিন স্কুলের এক সহপাঠীর চুল টেনে দিয়েছে। সেই মেয়ের মা কমপ্লেন করেছে। তাকে বুঝিয়ে বাসায় এসে মেয়েকে খুব জোরে 2 থাপ্পড় মেরেছে। এরপর মেয়ে অনেকদিন জ্বরে ভুগেছে। এই খবর সকলে ইমরানের কাছ থেকে গোপন রেখেছিল। মোনা এতক্ষণে আন্দাজ করতে পেরেছে কেন ইমরান দেশে আসার পর থেকে রেগেছিল। হয়তো মেয়ের গায়ে হাত তোলা ঠিক হয়নি, কিন্তু সে তো মেয়েকে শাসন করেছে। মোনালিসা শাসন করতে বারণ করিনি, কিন্তু যাচাই তো করতে পারতে। গায়ে তোলা শাসন নয়। আমার রাজকন্যা ওই মেয়েটির চুল ধরে টানেনি, উল্টো ওই মেয়েটি ক্লাসের আরেকটি মেয়েকে আঘাত করেছে। তখন আমাদের মেয়ে বাধা দেয়াতে আমাদের মেয়ের চুল ধরে টেনেছে। ঔশান কমপ্লেন করার আগে ওই মেয়ে মিথ্যা বলেছে। তুমি কেমন মা, মেয়েকে একটাবারও বলার সুযোগ না দিয়ে গায়ে হাত তুললে? দোগল্পে উষ্ণ জল ঝরছে। কি করলো এটা? মোনার ইচ্ছে করছে নিচের গালে থাপ্পড় মারতে। কি করে পারলো কলিজার টুকরাকে এভাবে মারতে? মোনার মনের অবস্থা বুঝে ইমরান মোনাকে বুকে আগলে ধরে বলল, চিন্তা করতে হবে না। আমি ছেলেকে বলে এসেছি বোনকে দেখতে। আজ আমি তাদের মায়ের সাথে এই বাড়িতে থাকবো। মোনা মাথা নত করে দাঁড়িয়ে আছে।
ইমরান ভিডিও কল দিল ছেলে মেয়েকে। মোনাও সুন্দর করে মেয়ের সাথে কথা বলে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে খেতে বলল। সালমা খাবার খেতে ডেকে নিয়ে গেল। ইমরান মিনহাজের ফুল হাতা টি শার্টটা পরে নিল। হালকা শীত শীত করছে। শীতের আমেজ অনেকটাই গ্রাস করে নিয়েছে জনজীবনকে। কালো ট্রাউজার আর ফুল হাতা টি শার্টে ইমরানকে ঈশানের মতো লাগছে। ট্রাউজারটা এ বাড়িতেই মোনা গতবার রেখে গিয়েছিল। ঘাড়ের ডান পাশটা কিছুটা টনটন করাতে শুয়ে পড়েছে। মোনা ওয়াশরুম থেকে বের হয়ে ইমরানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, লাইট কি অফ করে দিব নাকি বারান্দায় বসবেন? ইমরান ঘাড়ের নিচে হাত রেখে শুয়েছিল। মোনালিসার দিকে তাকাতেই নজর পড়ল এখন আরও বেশি আকর্ষণীয় লাগছে। মেয়েটা হুটহাট শাড়ি পরে, আবার হুট করে ছেড়ে দেয়। আজও শাড়ি পরেছে, কালো লাল পাড়ের একটা সুতির শাড়ি পরেছে। ইমরান ভালো করে লক্ষ্য করে দেখল সেই প্রথম দিনের মতো ব্লাউজের গলাটা বেশ বড়। আগে থেকে কিছুটা পুরো হয়ে গেছে মেয়েটা। ফুলো ফুলো গালে এখনো পুরোপুরি মহিলা ভাবটা না আসলেও ইমরানের বউ ভাবটা বেশ এসেছে। মোনালিসাকে চোখ দিয়ে ইশারা করলো লাইট অফ করে দিতে। মোনালিসা ধীর পায়ে খাটে শুয়ে গায়ে কম্বলটা টেনে দিল। বালিশের নিচে হাত দিয়ে কি যেন বের করে মোনার দিকে এগিয়ে দিল। মোনা ইমরানের হাতের দিকে তাকাতেই চোখ চকচক করে উঠল। তীব্র খুশিতে উল্লাসে চিৎকার দিয়ে ওঠে, ডেইরি মিল্ক। ইমরান মুখ চেপে ধরে বলে, আস্তে মোনালিসা, ফাঁসাবে তো। মোনা জিহ্বায় কামড় দিয়ে কানে হাত দিয়ে বলে, সরি। খাও এখন। মোনা ইমরানের দিকে খুশি খুশি মনে তাকিয়ে আছে। অকস্মাৎ মনে পড়ল ইমরান এত রাতে চকলেট কেন দিল। লজ্জায় লালাভ আভা ছড়িয়ে পড়ছে দুগালে। ডিম লাইটের নিভু নিভু আলোতে লজ্জা মিশ্রিত চোখ দুটো দৃশ্যমান। ইমরান নিজের ঠোঁট কামড়ে হাসছে। পুনরায় বলল, মোনালিসা খাও। মোনালিসা চকলেটটা আস্তে আস্তে মাথা নিচু করে ছাড়িয়ে নিল নীল রঙা খোলস থেকে। আস্তে করে একটা বাইট দিল চকলেটে। ইমরানের মুখ থেকে হাসি যেন সরছেই না, চোখে মুখে দুষ্টুমি খেলছে। মোনা চকলেটে দ্বিতীয় বাইট দিয়ে নিচের দিকে তাকালো। প্রশ্নতি দৃষ্টিতে তাকিয়ে বলল। ইমরান তাকিয়ে দেখছে ডিম লাইটের আলোতে মোনালিসাকে আরও মোহনীয় লাগছে। শরীরের ভাঁজ স্পষ্ট। আঁটোসাঁটো ব্লাউজে মোনাকে পরিণত লাগছে। সচরাচর এসব রূপে মোনাকে দেখাই যায় না। সবসময় সংযত শালীন পোশাকে আবৃত মোনালিসা ইমরানের সামনেই নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে। ইমরান মুগ্ধ হয়ে কাত হয়ে ওর দিকে ফিরে মৃদু হেসে বলল, সম্রাটকে পুরোপুরি গ্রাস করতেই এই সাজ বুঝি। মোনা লজ্জা পেয়ে মুচকি হাসি দিল। ইমরান কিছুটা ঝুঁকে কানের কাছে গিয়ে ফিসফিস করে পুনরায় বলল, ঔষণের জন্য আলাদা রুমের ব্যবস্থা করতে হবে। দিন দিন আপনার মতো পাকনি বুড়ি হচ্ছে। মেয়ের ঘুমও আমার ঘুমের মতোই হালকা। টুর শব্দেও নড়ে ওঠে। কোনোদিন অপ্রস্তুত অবস্থায় দেখে প্রশ্ন করে বসে, পাপা তুমি মাকে কেন আদর করছো আমাকে না করে? মোনালিসা ফিক করে হেসে দিল। ইমরান বুকে হাত দিয়ে বলে, এভাবে হেসো না মেয়ে, বুকে লাগে। আসো বুকে আসো, আমার ছটফট করা হৃদয়কে প্রশান্ত করো। গত 5 মাস মর্মে করেছি কাছে পাবার জন্য। তোমার উষ্ণ অধরের মিষ্টি পরশ প্রতি রাতে আমাকে চরমভাবে অপ্রাপ্তিতে ব্যথিত করেছে। ভাবছি আর ইতালি যাব না। যতদিন আছি একদিনও এই চকলেটকে মিস করতে চাই না। ভালোবাসার মুহূর্তে নাম পরিবর্তন হয়ে মোনালিসা হয়ে যায় চকলেট। অসভ্য ইমরান সাহেব। তুমি কিন্তু এই অসভ্য ইমরান সাহেবের প্রেমেই পড়েছিলে চকলেট। নয়ন বলছিল আমি নাকি মাঠে 2টো প্লেয়ার নামিয়েছি, আরও 9টা বাকি আছে। নামাবো কি? মোনা লজ্জায় মিয়ে গিয়ে মাথা নামিয়ে চোখ নত করে রেখেছে। মোনাকে এক হাত আগলে ধরে কোমর ধরে কাছে টেনে নিল ইমরান। মোনা চকলেটের শেষ বাইট দিতেই ইমরান নিজের অধরে আঁকড়ে ধরল মোনার পাতলা নরম ওষ্ঠপুট। মোনা আগে থেকে বুঝতে পেরেছিল ইমরান আক্রমণ করবে, কিন্তু হঠাৎ এভাবে করবে ভাবেনি। পরে মনে হলো ইমরান অকস্মাতে আক্রমণ করে, বলে কয়ে করে না। কি নিবিড় গভীর সেই সম্পর্ক, সেই স্পর্শ। ছড়িয়ে যায় ভালোবাসার মায়া, তপ্ত আবেশ। চোখ খিচে মোনা আঁকড়ে ধরে প্রাণপ্রিয় পুরুষকে। মুখ ডোবায় মোনার গলায়, সিক্ত পরশ বুলিয়ে দেয় মোনার তনু জুড়ে। ভালোবাসায় ভেসে যায় মোনালিসা।
ইমরান কথা রেখেছে। মোনালিসার সাম্রাজ্য প্রতিষ্ঠা পাচ্ছে। যতবার রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমানের নামে বাধা আসবে, ততবার প্রতিরোধ করবে ইমরান তার ভালোবাসার শক্তি দিয়ে। ইমরান মোনালিসার বুকে মাথা রেখেই আবৃত্তি করল কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা। কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো। আমি আমি আর আমি এ কি শুনলাম? এ মন উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। মনা অক্ষিপট বুঝে নীরবে অনুভব করল ইমরানের অনুভূতি মিশানো সেই কবিতা। কোথাও যেন নিজের সাথে বড্ড মিল পেল। অনেকটা তাদেরই তো গল্প। ভালোবাসার শক্তির কাছে সবকিছুই তুচ্ছ। এই তো সেদিন গুটি পায়ে ইমরানের মন মন্দিরে প্রবেশ, ছোট্ট কিশোরীর ন্যায়। আর আজ সে ইমরানের সন্তানদের জননী, গর্ভধারিণী। মধুময় ভালোবাসা বৃদ্ধি পাক, মোনালিসার সাম্রাজ্য প্রতিষ্ঠা হোক। কালো স্ট্রাইপ শার্ট, গলায় হোয়াইট অ্যান্ড স্টিচ টাই, কালো ফর্মাল প্যান্ট, হাতে প্রয়াসের দেয়া রিস্ট ওয়াচ। এখনও এতটা পরিপাটি হয়ে লোকটা কিভাবে নিজেকে রাখে? জন্মগত পশ ভাবটা রয়েই গিয়েছে। বেশ কিছুদিন আগে একদিন শপিং নিয়ে আলোচনা হচ্ছিল খাবার টেবিলে। ঘরের সকলে উপস্থিত ছিল। সোহানের স্ত্রী ফুটপাতে শপিং করা খুব পছন্দ করে। সেই কথা শুনে একটু খোঁচা দিয়ে সোহান দুষ্টুমি করে বলল, তোমাদের মেয়েদের যদি জঙ্গলেও ছেড়ে দেওয়া হয়, প্রয়োজনে সেখান থেকে লতা পাতা হলেও কুড়িয়ে আনবে, তবুও খালি হাতে আসবে না। নাতাশার মুখটা চুপসে গেল। মেয়েটা একটু বেশি শপিং ফ্রিক, তাই বলে মানুষটা এভাবে বলবে? যদিও কথাটা মুখ ফসকে বলেছে সোহান, ঘটনা আজ করতে পারেনি, কার সামনে বলেছে। ইশতিয়াক তুষি ইশারা দিয়েছিল আবল তাবল কথা না বলতে, কিন্তু ছেলেটা না বুঝেই বলে ফেলল। ইমরান তখন মোনার বানানো পায়েস খাচ্ছিল। ওদের কথা শেষ হলে পায়েসের বাটিয়াট সরিয়ে রুমালে মুখ মুছে সোহানকে বলল, সোহান, তোমার কথায় আমি অ্যাগ্রি করেছি। মেয়েদের জঙ্গলে ছেড়ে দিলেও শপিং করে আসবে, কিন্তু একটা চমৎকার বিষয় কি লক্ষ্য করেছো? ওরা সেখান থেকে লতা পাতা কুড়িয়ে এনে ভীষণ আগ্রহের সাথে তা দিয়ে গয়না, ক্রাফট আইটেম বানিয়ে ফেলে। তার উৎকৃষ্ট এক্সাম্পল তোমার বড় মামি। তাকিয়ে দেখো, সিঙ্গাপুর থেকে আনা ফুলদানিতে যে ফুল পাতা দেখা যাচ্ছে, তা সে নিজেই গৃহসজ্জার সামগ্রী বানিয়েছে। সাগর তীরের শামুক ঝিনুকগুলো দিয়ে ড্রয়িং রুমের পর্দাগুলো সাজিয়েছে। সো দে ডিজার্ভ এ বিগ অ্যাপ্রিসিয়েশন, রাইট? ডোন্ট ডিসকারেজ দেম, উই আর আর্নিং ফর দেম। আমরা যা আয় রোজগার করি সবটাই তো তাদের, তাই না? সোহান লজ্জা পেয়ে গেল। এজন্য মামার সাথে কথা বলতে অনেক ভেবে বলে। বোঝেনি যে কথাটা এতটা গভীরে চলে যাবে। ইমরান উঠে যাওয়ার সময় আবার নাতাশার দিকে তাকিয়ে বলে, নাতাশা, তোমার বড় মামি এবং আমি দুজনই ফুটপাত থেকে শপিং করতে পছন্দ করি। মোনালিসা তো রাস্তার মাঝখানে গাড়ি থামিয়েও ফুটপাত থেকে শপিং করে। ওকে নিয়ে যেতে পারো শপিংয়ে। ওর শপিং সেন্স ভীষণভাবে চমকপ্রদ। মোনালিসা এই লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয়। নাতাশা সোহানের দিকে তাকাতেই সোহান মাথা নত করে থাকে। নাতাশা কাঁধে হাত রেখে বলে, আমি কিছু মনে করিনি, সরি বলতে হবে না। বড় মামা মানুষটা এতটাই সুইট যে আমি তোমার উপর কখনো রাগই করতে পারিনি। তুমি মামার হাতে গড়া, তাই তুমি কখনোই আমাকে ডিসরেসপেক্ট করবে না, আমি জানি। কৃতজ্ঞতার হাসি দিল সোহান। মোনালিসা টুনটুনির ফুসুর ফুসুর শুনে হাসে। সহসা ভাবনা থেকে বেরিয়ে এলো ড্রেসিং টেবিলের ডোর খোলার আওয়াজে। ইমরান সাহেব প্যাকো রাব্বানে 1 মিলিয়ন পারফিউমটা প্রেস করতেই সারা ঘর মৌমৌ ঘ্রাণে সুভাষিত। সবশেষে ব্লেজার পরে ঘুরে এলো প্রেয়সীর দিকে।
তাকিয়ে দেখলো মুচকি হাসি লেগে আছে প্রেয়সীর ঠোঁটের কোণে, গালে হাত দিয়ে চেয়ে আছে তার দিকে। কি ব্যাপার মোনালিসা, কি দেখছো এভাবে? আমি প্রেমে পড়ে গেছি ওগো ওগো জেন্টেলম্যান। ইমরান এগিয়ে এসে 5 কোলে তুলে নিয়ে মোনালিসার ঠোঁটে অধর ছোঁয়ালো। মোনালিসা আদর পেয়ে আরো আহ্লাদি হয়ে গলা জড়িয়ে বলে উঠল, আপনাকে যেতে দিব না, বেশি হ্যান্ডসাম লাগছে, কেউ যদি নিয়ে যায়। হ্যাঁ একদম, তোমার বুড়ো বরকে নিয়ে যাবে তাই না? দেশে কি পুরুষের আকাল পড়েছে যে আমাকে নেবে? আপনি বুঝতে পারছেন না, আপনার কয়েকটা চুল পেকেছে শুধু, কিন্তু যেখানে যাচ্ছেন সেখানে তো সব বুড়ির আবাস, তো আপনি যাবেন না। ওকে গেলাম না, তাহলে আদর করতে দাও। না, একদম না, যান আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন। এখন বুঝি আদর ভাল লাগে না? ওটা তো সারাক্ষণই পেতে মন চায়, কিন্তু এত সুন্দর সাজ আপাতত ভন্ডুল করতে যাচ্ছি না। খুশি মনে সেজেছেন, বন্ধুদের সাথে দেখা করে আসুন, আমি তো আছি আদর করার জন্য। মোনালিসা এক চোখ টিপে নিজেই দুষ্টুমি ভরা ইঙ্গিত দেয়। মেয়েটা দিন দিন নতুনভাবে নিজেকে সামনে এনে হাজির করে। ইমরান মুগ্ধ হয়ে দেখে। এর মাঝেই সেলফোনটা বেজে উঠল, স্ক্রিনে নয়ন নামটা জ্বলজ্বল করছে। ইমরান মোনাকে নামিয়ে দিয়ে ফোন রিসিভ করতে করতে বলে উঠল, তোর কি জন্মই হয়েছে আমার ম্যারিড লাইফটা বরবাদ করার জন্য? তোর গর্ব করা উচিত এই আমার মতো একজন বন্ধু পেয়েছিস বলে। মোনা মুচকি হেসে রুম গোছাতে লাগলো, বিশেষ করে ইমরানের ছড়ানো ছিটানো জিনিসপত্র। ইমরান বারান্দায় গিয়ে কথা বলছে নয়নের সাথে। আজ ওদের রিইউনিয়ন পার্টি, ইফতার পার্টি করার প্ল্যান ছিল, ইমরান নিষেধ করে দিয়েছে। পরিবারের বাইরে ইফতার করতে পছন্দ করছে না ইমরান। ফ্রেন্ডরা এই বছর দেশে এসেছে, তাই সকলের সাথে গেট টুগেদারে প্ল্যান করেছে। সে বিষয়ে কথা বলছে নয়নের সাথে। কথা শেষ করে মোনাকে বলল, মোনালিসা রেডি হতো, তোমার পার্পল জামদানি শাড়িটা পরো। কেন? তুমি যাচ্ছ আমার সাথে? মোনা অবাক হলো, ওনার বন্ধুদের রিউনিয়নে যে কি করবে। মোনার সেখানে যেতে মন চাইছে না। ওখানে সব পুরুষ থাকবে, গুটি কতক মহিলা থাকলেও থাকতে পারে, সে তো ভালোই ছিল। আজকে ছুটির দিন, ছেলে মেয়েদের নিয়ে থাকতো। মেয়েটা গত কয়েকদিন মায়ের হাতে কাস্টার্ড খেতে চাইছে, কিন্তু সময়ের অভাবে মোনা বানিয়ে দিতে পারেনি। ঈদের বন্ধে ভেবেছিল আজই বানাবে। ইমরান সাহেব তো মিষ্টি কম খান, তাই উনি আজ থাকবে না ভেবেই আজই করতে চেয়েছিল। মোনালিসা যাবে কি যাবে না? আপনি যান, আমি যে কি কাজ। অনন্যা যাবে? মোনা হো হো করে হেসে উঠল। অনন্যা যাবে মোনালিসা জানে, এটাও জানে কাকন যাবে। ইমরান আচমকা টাই খুলে ফেলল। মোনা চমকে গিয়ে বলল, কি হলো, টাই খুলছেন কেন? যাব না তো। কেন? ইচ্ছে করছে না। দুবার চোখের পলক ফেলে মোনা শান্ত হয়ে বলল, রেডি হচ্ছি, 15 মিনিট সময় দিন। ইমরান মৃদু হাসল। মোনা জানে ইমরান কেন এখন না যাওয়ার বায়না করছে। কাকন আসবে ব্যাপারটা মোনা জানতো, ইমরান জানতো না। রিক্তা জানিয়েছে মোনাকে অনন্যা আর কাকনের আসার ব্যাপারে। ইদানিং কাকনকে ইমরান সহ্য করতে পারছে না। কাকন এখন আর ইমরানের সাথে কথা বলে না, সে নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছে। এরপরও ইমরানের বিরূপ আচরণে কাকন কষ্ট পায়। অন্যদিকে অনন্যা তো ইমরান অপছন্দের লিস্টে সবার আগে রেখেছে। তার কারণ অবশ্য মোনা জানে না। মোনা আলমারি থেকে পার্পল শাড়িটি বের করে খাটে রাখলো। ইমরানের সামনে দাঁড়িয়ে বলল, বাইরে যান, রেডি হয়ে আসছি। কুচি ধরি। মোনা ফিক করে হেসে দেয়। মানুষটা এত অল্প কথায় আলোচনা শেষ করতে চায়। কুচি ধরি এর মানে হচ্ছে আমি থাকি। মোনা বুঝে গিয়েছে ইমরানের প্রতিটি গতিবিধি। মোনা ঠোঁটের কোণে হাসি রেখে বলে, আমি ডাক দিব। ইমরান ভদ্রভাবে বেরিয়ে যায়। মোনা জানে ইমরান দরজার পাশেই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মোনার ডাকের। মোনা ব্লাউজ পেটিকোট পরে শাড়ির সাইড গুজেছে, আঁচলটা ভাঁজ করে কাঁধে তুলেছে। কুচির পাশটাতে 5 আঙুল দিয়ে ধরে কায়দা করে গুনে গুনে একটা একটা করে কুচি করছে। কি সুন্দর আঙুল চালানোর কৌশল। ইমরান দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে, তা মোনা টের পেয়েছে। চুপটি মেরে একপাশে দাঁড়িয়ে বাধ্য স্বামীর ভূমিকা পালন করছে। মোনা একটু ঝুঁকে কুচিগুলো হাতে ধরে নিচের সাইডটা সমান করছে। হালকা মেদময় কোমর দৃশ্যমান। ঔষণ হওয়ার পরপরই একটু নাদুস নদুস হয়েছে।
ইমরানের বড্ড হাসি পেল। সেই জেদ ধরা একঘেয়ে নাছোড়বান্দা দুষ্টু মেয়েটা নাকি সন্তানের মা। মোনালিসা কুচি পুরোপুরি ঠিক না করতে খেয়াল করলো মানুষটা তার পিঠ বরাবর দাঁড়িয়ে আছে। মোনা পিঠ সোজা করে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে এবং ইমরানকে দেখছে। মোনার বাম হাতে কুচি, শাড়ির আঁচল বাম কাঁধে সেফটি পিনে সেট করে উঠানো। বুকের সামনে শাড়ির আঁচলের অংশটুকু এখনও ব্লাউজের সাথে সেট করা হয়নি। মোনার বিট ওঠানামা করছে। মোনাকে একেবারে মিশিয়ে নিল তার সাথে। মানুষটার ব্যাকুলতাটুকু স্পষ্ট টের পাচ্ছে। মোনার চুলগুলো ডান পাশে এনে ব্লাউজের ফিতায় গিট দিল। গিট দিতেই ঠেকে গেল উন্মুক্ত পিঠ। প্রতিটি ব্লাউজ ভিন্নভাবে ডিজাইন করা, অথচ শরীরের কিঞ্চিত পরিমাণ অংশ খোলা থাকে না। ফিতা আটকে মোনার শাড়ি গলিয়ে কোমরে হাত দিয়ে আলতো চাপ দিতেই হাত থেকে ঝরঝর করে ঝরে পড়ে সবগুলো কুচি। ইমরান মোনার গলায় কাঁধে ছুঁয়ে দেয় ঠোঁট। কানের সামনে ফিসফিস করে বলে ওঠে, বউ সোনা, আজ যাবো না, এই মুহূর্তটা স্পয়েল করতে চাচ্ছি না। মোনা বন্ধ হওয়া নেত্র খুলে ঠোঁট টিপে হেসে বলে, সেই ছোট্ট 15 বছরের মোনার প্রেমে ইমরান সাহেব এতটাই মজেছে যে দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিতে চায়। বন্ধুরা শুনলে লজ্জা দিবে যে আমার স্বামী মহাশয়। দিক, আমার মোনালিসা চাই, তাদের আমার মতো রাজকপাল নেই। পুনরায় ফোন বেজে উঠলে খাটের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে নামটা দেখে মুখ দিয়ে একটা খারাপ গালি বিড়বিড় করে বের করে ফোন নিয়ে বারান্দায় চলে যায়। মোনা খিলখিল করে হেসে পুনরায় শাড়ি ঠিক করে সাজগোজে মন দেয়। ইমরান খিটখিটে মেজাজে ধপ করে খাটে বসে বলে, আজ আসুক নয়ন, শালা সবসময় রোমাঞ্চকর মুহূর্তে ঝগড়া দিতে আসে। আল্লাহ, ইমরান সাহেব স্ল্যাং ইউজ করছেন। সরি, আসলে মুখ ফসকে বেরিয়েছে। মোনা হেসে উঠে বলে, ইটস ওকে, আমি রেডি, একটু কুচিটা ধরুন। ইমরান হাঁটু গেড়ে বসে কুচি সেট করে একটা সেফটি পিন লাগিয়ে দিল। মোনারা লিপস্টিক লাগিয়ে হিজাব বেঁধে ইমরানের পাশে দাঁড়িয়ে বলল, চলুন। ইমরান মোনার কপালে অধর ছুঁয়ে আদরে মুড়িয়ে বলল,